আকাশ যখন মেঘে ঢাকা কিংবা ভরা তারায়, নানান রকম কল্পনারা ভিড় করে সব দাঁড়ায়। সবাই কেমন গল্প বলে পাড়িয়ে দিচ্ছে ঘুম। ঠিক তখনই স্বপ্ন দেখায় গল্পের মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? গল্পের মরশুমের প্রথম গল্পে তোমাদের সকলকে আরও একবার নতুনভাবে স্বাগত। আজ থেকে কিন্তু আর পুরনো চ্যানেলের নামে নয়, আমরা চলে এসেছি নতুনভাবে, নতুন রূপে। এখন থেকে ভূত চর্চা বদলে গেল গল্পের মরশুমে। এবার থেকে আমরা প্রতি শনিবার রাত্রি ঠিক 9:30টায় নানান স্বাদের ভালোবাসা, বন্ধুত্ব, অনুভূতির গল্প নিয়ে হাজির থাকবো তোমাদের সঙ্গে। কিন্তু তোমাদেরকে কথা দিতে হবে যে তোমরাও কিন্তু আমাদের পাশে থাকবে। শুধুমাত্র গল্প শুনে চলে গেলে কিন্তু হবে না, করতে হবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর অবশ্যই কেমন লাগছে গল্পগুলো বা তোমাদের নানান রকমের মতামত জানাতে হবে কমেন্টের মাধ্যমে। সঙ্গে তোমরা কিন্তু অনুরোধও রাখতে পারো কোন বিষয়ের ওপর তোমরা গল্প শুনতে চাও। আমরা আমাদের মতো করে তোমাদের পছন্দের বিষয়ে গল্প নিয়ে হাজির হব। তবে আজকের গল্প শুরু করব, কিন্তু তার আগে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ। না, এটা অবশ্য তোমাদের জন্য নয়, এটা ওই ইউটিউব বাবাজির জন্য। যে আমরা যারা গল্প বানাই থাম্বনেলের আড়ালে বলে যাই, তারা কিন্তু মানুষ। আমাদের কণ্ঠস্বর কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত নয়। আর আমাদের এক একটা গল্প বানাতে প্রচণ্ড খাটাখাটনি করতে হয়। গল্প লেখা, সেটাকে বলা, এডিট করা, আরও কত কি। তাই এটাকে লো এফার্ট কন্টেন্ট বলে দেওয়ার তো কোনো মানেই হয় না। তাই প্লিজ আমাদের মতো যারা অডিও স্টোরি চ্যানেলের সঙ্গে যুক্ত, তাদের এফার্টটা এত ছোট করে দেখবেন না প্লিজ। যাই হোক, এবার শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প কুয়াশার আড়ালে। গল্পের লেখক আমি তোমাদের বন্ধু প্রীতম। গল্প পাঠেও রয়েছি আমি তোমাদের বন্ধু প্রীতম। আমার সঙ্গে অন্যান্য চরিত্রে অন্তরা তো আছেই, তার সঙ্গে রয়েছে অনিন্দিতা, অতনু এবং সায়ন। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প কুয়াশার আড়ালে। কি সুন্দর গন্ধ, মনটা একেবারে ভালো হয়ে যায়। নীলু, হ্যাঁ নীলু, সকাল 8:30 বাজে বাবা, এবার তো উঠে পড়। শ্যামলী রান্নাঘর থেকে বারান্দার দিকে হেঁটে হেঁটে আসে। মাথায় ভেজা চুলে তখনও জড়ানো রয়েছে গামছাটা। এখন পুরো বর্ষা চলছে, তাই বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার জন্য স্নান করে বেরিয়েও বিন্দু বিন্দু ঘামছে শ্যামলী। নীলু, কি রে? হ্যাঁ নীলু, কতবার বলেছি একটু সকালবেলায় উঠে আমার হাতে হাতে একটু কাজ করে দিস, তাহলে তো আমার স্কুলে বেরোনোর আগে তাড়াহুড়ো হয় না। ওফো, আর আর তেমন ভারী কাজই বা কি করতে বলেছি আমি? সামান্য এই ফুল গাছগুলোতে একটু জল দেওয়া, এই তো। দেখ তো কি সুন্দর ফুল হয়েছে। বর্ষাকালে বাড়ির বারান্দায় একটু জুঁই ফুল ফুটবে, একটু বেল ফুল ফুটবে, তবে না মনটা ভালো হয়। ভেজা গামছাখানা মাথায় জড়িয়ে নিজের মনে কথাগুলো বলতে থাকে শ্যামলী। তারপর আবার হুঁশ ফেরে। যার উদ্দেশ্যে কথাগুলো বলছে সে তো একটা কথাও কানেই তুলছে না, দিব্যি ঘুমোচ্ছে। তাই আবার তারস্বরে হাঁক পারল শ্যামলী। কই রে নীলু? এই নীলু, উঠলি? কখন থেকে ডাকছি বলতো? এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। বারবার বলেছি বেশি রাত করে বাড়ি ফিরবি না।
কথা তো শুনিস না। রাত্রিবেলা বাড়ি ফিরিস আর তারপর শুরু হয়ে যায় ওই মোবাইল ফোন নিয়ে খুটুর খুটুর আর খুটুর খুটুর। মাঝরাতে ঘুমোলে যে শরীরটা খারাপ হয়, কতবার বলেছি সকালবেলা ওঠা অভ্যেস কর আর তাড়াতাড়ি ঘুমোতে যা। কথা শুনলে তো? উফ, বাপ রে বাপ। যাই হোক, পরিচয় করাই। উনি হচ্ছেন শ্যামলী বিশ্বাস। বয়স মোটামুটি 55-56। হ্যাঁ, মাথার চুলে পাক ধরেছে হালকা, তবে শরীরের বয়সের থেকেও মনের বয়স বেড়েছে তরতরিয়ে। হ্যাঁ, তার অবশ্য অনেক কারণ আছে। ওই কমন ব্যাপার, সুগার, প্রেশার, থাইরয়েড, কি নেই শরীরে। তার উপর এই এতগুলো বছর হয়ে গেল একা হাতে সংসারটা দিব্যি সামলাচ্ছে। রোজ নিয়ম করে সকালবেলায় ওঠো, হুড়মুড়িয়ে টিফিনের তরকারি থেকে শুরু করে দুপুরের রান্না পর্যন্ত করো, তারপর স্নান সেরে পুজো দিয়ে শখের বারান্দার শখের গাছগুলোতে জল দিয়ে ছেলেকে ডাকো, তারপর তাকে তৈরি করে কলেজ পাঠানোর ব্যবস্থা করে নিজের সমস্ত খাবার দাবার গুছিয়ে নিয়ে স্কুল বেরোনো। বাপরে বাপ, সকালটা মারাত্মক ব্যস্ততায় কাটে। তাও বাঁচোয়া ফ্ল্যাট বাড়িটা বৈদ্যবাটি স্টেশনের কাছেই। তার থেকেও বড় সুবিধে কি জানেন? অফিস যাওয়ার রাস্তাটা এই ব্যস্ত শহরের পুরোপুরি উল্টো দিকে। সকালের এই সময়টা সব থেকে বেশি ভিড় থাকে হাওড়াগামী ট্রেনের, তবে শ্যামলীকে যেতে হয় পুরোপুরি উল্টো দিকে, সেই পূর্বস্থলী নবদ্বীপ পেরিয়ে। তাই এই সময় আপের কাটোয়া লোকালে তুলনামূলক ভিড় কম থাকে। ও হ্যাঁ, ভালো কথা, শ্যামলীর সংসার বলতে কিন্তু শ্যামলী আর ওর একমাত্র আদরের ছেলে নীলাক্ষ। বয়স ওই 21+। চন্দননগর গভর্নমেন্ট কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছে, কম্পিউটার সায়েন্স অনার্স। মায়ের আদরের নীলুকে কুটো ভেঙে দুটো করতে দেয় না শ্যামলী, একেবারে তুলোয় করে রেখে রেখে মানুষ করেছে। সেই কোন ছোটবেলায় বছর 5 বয়সে নীলুর বাবা মারা যায়। তারপর থেকে কোনোদিনও বাবার অভাব বুঝতেই দেয়নি মা। ছেলেও মা হন্ত প্রাণ। শুধু বদ অভ্যাস বলতে ওই একটাই, বন্ধু বান্ধবদের সঙ্গে এদিক সেদিক ঘুরে বেড়ানো। আজ এর বার্থডে পার্টি, তো কাল অমুক বন্ধুর ব্রেকআপ হয়েছে বলে সান্ত্বনা দিতে স্ট্র্যান্ড ঘাটে বসে থাকা। এই করে ছেলে কোনো দিন প্রায় রাত্রি 10টা সাড়ে 10টার আগে বাড়িতে টিকিটাও দেখায় না। এই তো কালকেই নীলু বাড়ি ফিরেছে রাত্রি তখন প্রায় 12:30। কোনো এক বন্ধুর বাড়ির ছাদে নাকি জন্মদিন উপলক্ষে রুফটপ কনসার্ট হয়েছে। আবার ও নাকি সেই সব কনসার্টে আজকাল স্ট্যান্ড আপ কমেডি করে। রোজেই এক কথা বলে বলে রীতিমতো হাঁপিয়ে উঠেছে শ্যামলী। তবু ছেলের কোনো ভ্রুক্ষেপ নেই, এক নাগারে ঘুমিয়েই চলেছে। আর এই দৃশ্য দেখে শ্যামলী কপালে হাত দিয়ে ছেলের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। বললে তো একটা কথাও শুনবি না। ওই লোকের বাড়ির ছাদে গিয়ে লোক হাসানোর কোনো দরকার নেই নীলু। এবারে তো পড়াশোনাটা ছেড়ে দিলে আশেপাশের পাড়ার লোকে হাসবে, বলবে শ্যামলী দিদির ছেলে একটা ফেলুরাম তৈরি হয়েছে, বুঝলি, ফেলুরাম। মা স্কুলের টিচার আর ছেলে তৈরি হয়েছে দেখো জোকার একটা। মায়ের গজগজ শুনে নীলাক্ষর ঘুমটা ভাঙল বটে, তবে ঘুমের ঘোরে বালিশে মুখ গুঁজে অত্যন্ত বিরক্ত হয়ে সে বলল, মা, কতবার বলেছি ওটা স্ট্যান্ড আপ কমেডি, এটা নতুন প্রফেশন, জোকার নয়। আর সকাল থেকে কি শুরু করেছে বলো তো? একটু ঘুমোতে দাও না প্লিজ। আজ আমি দেরিতে কলেজ যাব, তুমি ওসব খাবার দাবার গুছিয়ে টেবিলে রেখে দিয়ে চলে যাও তো। ও, আমি সব নিজের মতো করে নিয়ে নেব, প্লিজ মা, আর বিরক্ত করো না। আদরের ছেলের মুখে এসব কথা শুনে খানিকটা রেগে গেলেও শ্যামলীর গলায় তখন স্নেহ একেবারে উতলে পাতলে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আমার কথাগুলো তো এখন খারাপ লাগবেই বাবা, বুঝবি, ঠিক বুঝবি। আর কটা দিন যাক, তখন বুঝতে পারবি। এই যে তোর বন্ধু বান্ধবগুলো,
যখন কলেজ পাশ করে ইউনিভার্সিটি পাশ করে সব নামি দামি কোম্পানিতে চাকরিতে ঢুকে যাবে না, তখন লোকে তোমাকে দেখে যখন হাসবে তখন মনে পড়বে। আর আমি সেই দিন দেখব, আর সেই দিন তুই তোর এই স্ট্যান্ড আপ কমেডি টিকিয়ে রাখতে পারলে হয়। জোকার একটা। ঘুমের মধ্যেও মায়ের মুখে বারবার জোকার জোকার শুনে একটু রেগেই গেল নীলাক্ষ। উফ মা, এক কথা ঘ্যান ঘ্যান করো না তো। তুমি বেরোও তো স্কুলে। বললাম তো আমার সেকেন্ড হাফে কলেজ, আমি এখন ঘুমোবো। শ্যামলী খুব ভালো করেই বুঝতে পারল যে এই মুহূর্তে ছেলের ঘুম ভাঙবে না, অতএব আর ডেকে কোনো লাভ নেই। তার চেয়ে বরং আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে তৈরি করে নেওয়াটাই ভালো। 8:35 কাটোয়া লোকালটা বৈদ্যবাটি স্টেশন থেকে না পেলে সেই আবার ব্রেক করে ব্যান্ডেল পর্যন্ত যেতে হবে। তারপর প্ল্যাটফর্ম বদল করে আবার ওখান থেকে 9:32 শিয়ালদা কাটোয়া। ওই ট্রেনটা আবার মারাত্মক ভিড় হয়। কথাগুলো ভাবতে ভাবতে হাত খোপাটা চটপট বেঁধে নিল। তারপর গায়ে ফেলল একটা নরম ঘিয়ে রঙের ধনেখালি তাঁত, কালো পাড়। ব্যাস, শ্যামলীর ওইটুকুই যা স্টাইল স্টেটমেন্ট। ওতেই কিন্তু প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস শ্যামলী বিশ্বাসকে বেশ ছিমছাম স্মার্ট লাগে। ঠিক তখনই হঠাৎ করে একটা টুং করে মেসেজ আসার শব্দ হলো নীলাক্ষর ফোনে। আর ফোনটা হাতে নিয়েই চোখের ঘুম একেবারে উড়ে হাওয়া ছেলের। তড়ি ঘড়ি করে বিছানায় ধরফর করে উঠে বসলো নীলাক্ষর। ও মা, তুমি তৈরি হয়ে গেছো মা? বেরোবে তো? চলো চলো, তোমাকে স্টেশনে ড্রপ করে দিই। আমাকে ওদিকেই যেতে হবে একটু। বেশ অবাক হয়ে হাত খোপাটা আটকাতে আটকাতে শ্যামলী বলল, বাবা দাঁড়া, সেই কখন থেকে হাক ডাক করে তো তোকে তোলা গেল না, আর কি একটা ফস করে মেসেজ এলো তাতেই রীতিমতো অবাক করে উঠে পড়লে বিছানা থেকে। কে মেসেজ করলো রে? তাকে বলে দিস রোজ সকালে যেন তোকে একটা করে মেসেজ করে। হ্যাঁ, আমার ডাকে তো তোর ঘুম ভাঙে না, আমার ডাকে তুই ঘুম থেকে উঠছিসও না, তার মেসেজে যদি উঠিস দেখ। আরে ধুর মা, ওই কাল সৌহার্দ্যদের বাড়ির ছাদে যে ফাংশনটা হচ্ছিল, ওখানে ওর এক বন্ধু সুরঙ্গনা, তার সঙ্গে পরিচয় হয়েছে। আসলে কাল অনেক রাত হয়ে গেছিল বলে সৌহার্দ্য নিজেই বলল সুরঙ্গনাকে একটু ড্রপ করে দিতে। ওই জ্যোতির্মোড়ের ওখানে বাড়ি ওর। ওই কি যেন জায়গাটার নাম বললো, কুমোরপাড়া। তো হয়েছে কি, আমি তো ওকে ড্রপ করে তারপর বাড়ি ফিরেছি। আর তখন তাড়াহুড়োতে সুরঙ্গনার ভিজে ছাতাটা আমার স্কুটির ডিকির ভিতরেই থেকে গেছে। ও যখন নেমে যাচ্ছে আমিও ভুলে গেছি, ও নিতে ভুলে গেছে। কাল রাত্রেই আমাকে মেসেজ করেছিল, বলেছিল সকালবেলা একবার মিট করে নিয়ে নেবে। তাই এখন মেসেজ করে ছাতাটা ফেরত চাইছে। ওটা একবার দিতে যেতে হবে। আর তাছাড়া আমাদের কলেজেই পড়ে মেয়েটা, তাই কলেজে যখন যাবই দিয়ে দিই এখনই। ট্রেনের ঝিকঝিক শব্দ ভেসে আসছে সামান্য দূর থেকে। বাড়ির খুব কাছেই স্টেশন। ট্রেনের আওয়াজ আর মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকা চিন্তাগুলো কেমন একটা মিলে মিশে যাচ্ছে। ছেলের কথাগুলো যেন হাঁ করে শুনল শ্যামলী। এক মুহূর্তের জন্য মায়ের মন কেমন যেন করে উঠল। তারপর আর কথা না বাড়িয়ে চটপট কাঁধের ব্যাগটা আর টিফিনের ব্যাগটা হাতে নিয়ে গুছিয়ে নিল। তো একটু আগেই তো বলছিলি আজকে নাকি তোর সেকেন্ড হাফে কলেজ, এখন আবার বলছিস কলেজের দিকেই যাবি। তাহলে কি আবার বাড়ি এসে খেয়ে দে তারপর ক্লাস করতে যাবি, নাকি এখনই একেবারে বেরিয়ে যাবি? আমি কিন্তু তোর তৈরি হওয়ার জন্য এক ফোঁটাও অপেক্ষা করতে পারবো না নীলু, আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে কিন্তু। আরে বাবা না মা, আমি শুধু মেয়েটাকে জ্যোতির্মোড়ে মিট করে ছাতাটা দিয়ে চলে আসবো। তারপর বাড়িতে এসে শান্তি করে খেয়ে দিয়ে রেডি হয়ে কলেজ যাব। তুমি এত ভেবো না তো, চলো না, তোমার দেরি হয়ে যাচ্ছে না, ড্রপ করে দেবো। চলো চলো চলো। হায় রে ভগবান, একটা মেয়ের সঙ্গে মিট করতে যাচ্ছিস তো বাবা? নিদেন পক্ষে ওই ব্রাশটা করে একটা ভালো জামা কাপড় অন্তত পরে যা বাবা। ভদ্রবাড়ির ছেলে তো তুমি, অন্তত সেই মেয়েটা যেন ভুল না বোঝে তোমাকে দেখে, না? হ্যাঁ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন মাদার, আমি ওই মেয়েটাকে জাস্ট ওর ছাতাটা ফেরত দিতে যাচ্ছি।
বাই এনি চান্স আমি কিন্তু ওর সঙ্গে কোনো রোম্যান্টিক ডেটিং করতে যাচ্ছি না, হ্যাঁ। আর হ্যাঁ, আমার পার্সোনাল হাইজিনের জন্য আমি অবশ্যই ব্রাশ করেই বেরোবো, কিন্তু ভালো জামা কাপড় পরার এই মুহূর্তে আমি খুব একটা প্রয়োজন মনে করছি না। ক্লিয়ার? কারণ এই মেয়েটাকে ইমপ্রেস করার আমার বিন্দু বিসর্গ ইচ্ছে নেই মা। জাস্ট 2 মিনিট দাঁড়াও, ব্রাশ করে চলে আসছি। ওয়েট। ছেলের কাণ্ড কারখানা দেখে হেসে ফেলল শ্যামলী। ভালো করে ব্রাশ করতে হয় কিন্তু বাবু, ওই 2 মিনিটে কোনো রকমের জাদুর গায়ে হাত বোলালে হবে না। দাঁতগুলো আর বুড়ো বয়স অব্দি টিকবে না কিন্তু, বলে দিলাম। বুঝলেন তো, মা আর ছেলের এই ছোট্ট সংসারে এই মধুর নারদ নারদ ঝগড়া সব সময় লেগে থাকে। এভাবেই বেশ একরকম আদরে মায়ায় কাটছে শ্যামলী আর নীলাক্ষর দিনগুলো। কিন্তু এই মিষ্টি সকালটার আড়ালেই যে জমছে এক ঘন কুয়াশা, তা কি ওরা কেউ জানতো? হ্যালো নীলাক্ষ, আমি জ্যোতির্মোড় থেকে একটু ডান দিকে এসে ওই উষাঙ্গিনী স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। ওদিকটায় বড্ড জ্যাম রয়েছে। তুমি কত দূরে রয়েছো? এই তো আমি জাস্ট ভদ্রেশ্বর তেঁতুলতলা ক্রস করছি, হার্ডলি মিনিট 15। একটু ওয়েট করো, আমি এক্ষুনি চলে আসছি। সময় তখন প্রায় সকাল 9টা। মেঘলা আকাশ, ঝিরঝির করে একটু আগেই বৃষ্টি পড়ছিল, তবে এখন একটু ধরেছে। চারিদিকটা বেশ ঠান্ডা ঠান্ডা। মাকে ড্রপ করে স্কুটির গতিটা বাড়িয়ে নীলাক্ষ চলল চন্দননগর জ্যোতির্মোড়ের উদ্দেশ্যে। জিটি রোড ধরে বৈদ্যবাটি থেকে চন্দননগর পর্যন্ত এই যাতায়াতটা কোনো রোজগারের অভ্যাসের চেয়ে কম কিছু নয়। সত্যি বলতে কি, বাড়ি থেকে এই এতটা কলেজ আসার জন্য স্কুটি করে আসতে হয় নীলাক্ষকে, আর এই জার্নিটা বেশ মজাই লাগে। কিছুক্ষণের মধ্যেই জ্যোতির্মোড়ে পৌঁছেও গেল ও। অন্যান্য কর্মব্যস্ত দিনের মতো এই চার মাথার মোড় আজ বৃষ্টির দিন হলেও বেশ ভিড়। অটো, টোটো, স্কুটি, সাইকেল, এদিক থেকে ওদিককার সিগন্যাল সব মিলিয়ে মিশিয়ে বেশ একটা জগা খিচুড়ি ব্যাপার। অবশ্য এই মুহূর্তে 90% লোক চলল মানকুণ্ডু স্টেশনের দিকে। অফিস টাইম, ট্রেন ধরতে হবে। বেশ কিছু মানুষজন জিটি রোড ধরেও যাতায়াত করছে অবশ্য। তাদের মধ্যেই গুটি কয়েক মানুষ বেঁকে যাচ্ছে ডান দিকে হাটখোলার রাস্তায়। সামান্য একটু ঢুকে গিয়েই ডান দিকে প্রথমে বঙ্গবিদ্যালয়, আর তারপর জ্যোতির্মোড় রানীমা জগদ্ধাত্রীর পুজো মণ্ডপের গা ঘেঁষে উষাঙ্গিনী স্কুল। উষাঙ্গিনী পর্যন্ত পৌঁছানোর আগেই আকাশী সালোয়ার পরে সুরঙ্গনাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়েছে নীলাক্ষ। মাত্র গতকালকেই চিনেছে মেয়েটাকে। সে অর্থে কয়েক ঘন্টার ব্যবধানে যে মুখটা ভুলে যাবে তেমনটা একেবারেই নয়। অন্যদিকে সুরঙ্গনা নিজেই এক গাল হেসে এগিয়ে এলো নীলাক্ষর দিকে। ইস, এক্সট্রিমলি সরি, আজকে আমি তোমার ঘুম ভাঙিয়ে দিলাম তাড়াতাড়ি। আসলে এসকেপি স্যারের কাছে পড়তে এসেছিলাম, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর ব্যাগের ভেতর হাতড়ে হাতড়ে দেখলাম ছাতাটাই তো নেই। তখনই মনে পড়লো কালকে তোমার স্কুটি করে যখন ফিরছিলাম তখন তো তুমি স্কুটিতে রেখে দিয়েছিলে ছাতাটা ভেজা বলে, আর বাড়িতে নামার সময় তো নেওয়াই হয়নি। একেবারে ভুলে গেছি। ইস, তোমাকে কতটা বিরক্ত করলাম বলো তো। আরে না না, অ্যাবসলিউটলি ফাইন, আমার কোনো অসুবিধে হয়নি। এমনিতেই আমি তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। আসলে ওই মা সকালবেলা রেডি হয়ে স্কুলে বেরিয়ে পড়ে, তো তাই আমাকেও সকাল সকাল উঠে পড়তে হয়। তারপর তো আমিও কলেজ বেরিয়ে পড়ি। আসলে আজকে ক্লাস রয়েছে ওই সেকেন্ড হাফে। ও, তার মানে তো তুমি এখন কলেজ যাবে না? তাহলে তুমি এখন বাড়ি ফিরে যাবে নিশ্চয়ই? না না, মানে বাড়ি ফিরে যাব বলতে আসলে দেখি খুব বেশি বৃষ্টি হলে না আজকে ভাবছি ক্লাস বাঙ্ক করে দেব। তবে তুমি যদি চাও তোমাকে কিন্তু আমি কলেজ পর্যন্ত ড্রপ করে দিয়ে আসতে পারি। কলেজেই যাবে তো নাকি? না না, আজকে আমিও কলেজ যাব না। এই ওয়েদারে খুব একটা কেউ আসবে বলেই মনে হয় না। তা ঠিক। আলটিমেটলি সেই অল্প একটু ল্যাব হয়ে ছুটি হয়ে যাবে। তাই ভাবছি বাড়িই চলে যাব। ও আচ্ছা, তাহলে তো ভালোই। এক কাজ করো, আমার স্কুটিতে চেপে পড়ো, আমি তোমাকে কালকের মতো বাড়িতে ড্রপ করে দিই। হেমা, না না,
তার দরকার নেই। আসলে আমার এক বান্ধবী সৌমিলি, ও আসবে স্ট্র্যান্ডে, ওর সঙ্গে একবার দেখা করে তারপর বাড়ি ফিরবো। তুমি চাইলে ওই স্ট্র্যান্ড পর্যন্ত আমার সঙ্গে সঙ্গে যেতেই পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে চেপে পড়ো আর কি। নীলাক্ষর সঙ্গে সুরঙ্গনার পরিচয়টা হয়েছে মাত্র কয়েক ঘন্টা। হ্যাঁ, কয়েক ঘন্টাই তো। গতকাল রাত্রে সৌহার্দ্যর জন্মদিনের পার্টিতে প্রথম দেখা মেয়েটার সঙ্গে। যদিও পরে জানতে পেরেছে এই মেয়েটিও চন্দননগর গভর্নমেন্ট কলেজেই পড়ে, তবে ডিপার্টমেন্ট আলাদা। সুরঙ্গনার ফিলোসফি, তাই ক্লাসরুমও আলাদা, সময়ও আলাদা। তাই হয়তো সেভাবে এর আগে চোখে পড়েনি। তবে এমনিতে খুব ফ্রেন্ডলি নেচারের। সুরঙ্গনাকে স্কুটি চাপিয়ে সোজা এগোতে থাকলো গঙ্গার ধারের দিকে। বৃষ্টির সকালে একদিকে ঘন কালো মেঘ, অন্যদিকে গঙ্গার ধারের এই অনন্য সুন্দর পরিবেশ। তার উপর স্কুটির পিছনে একটা সুন্দরী মেয়ে চেপেছে। না, মনে হচ্ছে মোটের ওপর নীলাক্ষর আজকের সকালটা খুব একটা মন্দ যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই ওরা এসে পৌঁছলো চন্দননগরের সেই বিখ্যাত স্ট্র্যান্ড ঘাটে। গঙ্গায় তখন মৃদু ঢেউ, ঘাটগুলো প্রায় ফাঁকা। সৌমিলির জন্য ওরা দুজনে একটা গাছের নিচে স্কুটিটা পার্ক করিয়ে অপেক্ষা করতে থাকলো। বেঞ্চগুলো ভিজে, তাই দাঁড়িয়ে থাকাটাই শ্রেয়। কিন্তু মিনিট 10 মধ্যেই আকাশ ভেঙে নামলো মুষলধারে বৃষ্টি। সুরঙ্গনা চটপট ব্যাগ থেকে ছাতাটা বের করে মেলে ধরলো। ওরে বাবা, এ তো আচ্ছা বৃষ্টি শুরু হলো। নাও নাও, ছাতার তলে এসো, না হলে এক্ষুনি একেবারে ভিজে কাক হয়ে যাবে। নীলাক্ষ প্রথমটা একটু ইতস্তত করলো বটে, তারপর এগিয়ে এসে ঢুকলো ছাতার নিচে। থ্যাঙ্কস, কিন্তু তোমার বান্ধবী সৌমিলির তো কোনো পাত্তা নেই। এই বৃষ্টিতে ও আসবে বলেও তো মনে হচ্ছে না। ফোন করে দেখবে নাকি একবার? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমি ফোনটা একটু দেখি। এই রে, আর বলো না। এই দেখো দেখো দেখো, অশুভ মেয়েটা একটা মেসেজ করলো। ও নাকি ব্যান্ডেল স্টেশন থেকে টোটোই পাচ্ছে না। অগত্যা ও ওখান থেকে বাড়িতে ব্যাক করছে। আমার এই চন্দননগর স্ট্যান্ডে আসাটাই বৃথা গেল। আগে বলতে পারে না, তাহলে আসতামই না এখানে। আরে বৃথা কেন হবে? অন্তত তোমার ছাতাটা তো ফেরত পেলে নাকি? আর তাছাড়াও এই বৃষ্টির দিনে চন্দননগর স্ট্যান্ডে ছাতা মাথায় দিয়ে গঙ্গার হাওয়া খাওয়ার ফিলটাই আলাদা। আমার মা যে কি মজা পেত এমন একটা বৃষ্টির দিনে এখানে এসে যদি জাস্ট 10টা মিনিট বসার সুযোগ পেত না। তুমি তোমার মাকে নিয়ে এসে এখানে বসে থাকতে নাকি? না মানে স্ট্যান্ডে মায়ের সঙ্গে ভালো লাগতো তোমার? ও মা, আরে মা হলো আমার বেস্ট ফ্রেন্ড। আমি সব কিছু শেয়ার করি মায়ের সঙ্গে, তাই আমার মায়ের সঙ্গে এখানে বসে থাকতে কোনো ডিসকমফর্ট ফিল হতোই না। বাবা, তুমি তো দেখছি একেবারে মাম্মাস বয়। হ্যাঁ হ্যাঁ, তা বলতেই পারো। আসলে ছোট থেকে তো বাবাকে সেভাবে পাইনি। ওই তখন আমার বছর 5-6 বয়স বাবা মারা যান। কিভাবে খুব একটা স্মৃতিতে নেই, তাই মাই আমার কাছে সব। শি ইজ মাই হোল ওয়ার্ল্ড। কথাগুলো বলতে বলতে হঠাৎ করে জিন্সের পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে ওঠে নীলাক্ষর। ফোনটা চোখের সামনে মেলে ধরতেই ভেসে ওঠে মায়ের নাম্বার। ট্রেনের দুলুনি, হকারের চিৎকার আর নেটওয়ার্ক প্রবলেম সবটুকু সামলে শ্যামলী ও প্রান্ত থেকে বলে বসে, হ্যালো হ্যালো, কিরে নীলু? আরে এই বৃষ্টি পড়ছে তো খুব। ওই কি যেন বললি? হ্যাঁ হ্যালো, কি যেন বললি? ওই যে সুরঙ্গনা নাকি, তাকে ওই ছাতা ফেরত দিয়ে বাড়িতে ফিরে গেছিস তো? হ্যাঁ রে, কি রে, বৃষ্টিতে ভিজিসনি তো? শরীর খারাপ করবে কিন্তু বৃষ্টিতে ভিজলেই। হ্যালো, আর 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 জ্বর হলে কিন্তু একেবারে 1 সপ্তাহ বলে দিলাম। কি রে, হ্যালো, ওই চুপ করে আছিস কেন নীলু? না আসলে আমি একটু বৃষ্টিতেই আটকে গেছি। ওই সুরঙ্গনা আমার সামনেই দাঁড়িয়ে আছে মা, ওই আর কি। ছেলে বৃষ্টিতে ভিজছে শুনে শ্যামলীর অভিমান হলো খানি। হ্যাঁ, কি বলছিস? আরে বাবা, বলছি এখানে বৃষ্টি পড়ছে, আমি একটু আটকে গেছি। ওই দেখো, দেখেছিস তো আমার মনটা কেমন কু ডাকছিল।
আমার মনেই হচ্ছিল তুই নিশ্চয়ই রাস্তায় বৃষ্টিতে ভিজছিস। কিরে নীলু, শুনতে পাচ্ছিস? শোন, তাড়াতাড়ি বাড়ি ফিরে যা, স্নান টান করে নে। ফ্রিজে দুধ রাখা আছে, একটু গরম করে দুধটা খেয়ে নিবি। হ্যালো নীলু, শুনতে পাচ্ছিস তো? আর শোন, আজকে আর কলেজে গিয়ে কাজ নেই, ওয়েদার খুব খারাপ। আমি প্রায় পৌঁছে গেছি, একটু বাদেই ঢুকে যাব, কেমন? তুই কিন্তু বাইরে আর থাকিস না বাবা। কিরে? আরে হ্যাঁ মা, তুমি সাবধানে ট্রেন থেকে নেমো, এত চিন্তা করো না। দেখো যদি আজ রেনি ডে হয়ে যায়, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারো কিনা দেখো না। দূর ক্যাপা, রেনি ডে হয়ে গেলে আমাদের কি? সে তো স্কুলের ছাত্রছাত্রীরা বাড়ি চলে যাবে, আমাদের তো সেই বিকেলবেলা অবধি থাকতেই হবে রে, নাকি? যাকে শোন, শুনতে পাচ্ছিস তো? তুই কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরবি, আর শোন, বাড়ি ফিরে আমাকে একটা মেসেজ করে দিবি, কেমন? এতক্ষণ সুরঙ্গনা মা ছেলের সবটুকু কথোপকথন প্রায় সবটা পরিষ্কার শুনতে পেয়েছে। বাপরে বাপ, কলেজে পড়ে একটা ছেলে, তার উঠতে বসতে চলতে ফিরতে সব কিছু জুড়ে শুধুমাত্র মা রয়েছে। এ তো ভারী মুশকিলের ব্যাপার। তার মানে কি ছেলেটার মধ্যে নিজস্বতা বলে কিছুই নেই? একটু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, তুমি সব কিছু তোমার মাকে বলে করো? না মানে এখানে আমার কাছে ছাতা দিতে এসেছো সেটাও তোমার মা জানেন? আসলে কি জানো তো, রেসপন্সিবিলিটি ভালো, কিন্তু সব কিছুতেই এই অতিরিক্ত ম্যায় করা স্বভাবটা না একটু কেমন যেন। মানে লাইফে নিজের একটা স্পেস বা চয়েস থাকা তো দরকার নাকি? আসলে সুরঙ্গনা, তুমি যেভাবে লাইফটাকে দেখেছো আমি সেভাবে দেখিনি। আমার কোনো ভাই বোন নেই, বাবাও ছোটবেলায় মারা গেছেন। আমার মা একা হাতে লড়াই করে আমায় বড় করেছে, নিজের কোনো শখ আহ্লাদ কিছুই মেটায়নি, শুধু আমার দিকে তাকিয়ে। তাই মায়ের প্রতি এই টানটা আমার আমার ঠিক অবাধ্যতা নয়, আমার অস্তিত্ব বলতে পারো। ও, আই এম সরি, আমি আসলে এভাবে ভেবে দেখিনি। আই রেসপেক্ট দ্যাট, কিন্তু জানো তো, অতিরিক্ত কোনো কিছুই কখনো কখনো জীবনের স্বাভাবিক ছন্দটাকে না আটকে দেয়। ধুর, বৃষ্টির দিনে এসব গুরুগম্ভীর কথাবার্তা ছাড়ো তো। তার চেয়ে বলো, সৌমিলি তো এলো না, খিদে পেয়েছে? চলো ওই চার্চের পিছনে আড্ডা ক্যাফেটা, ওখান থেকে গরম কফি আর একটু স্ন্যাক্স কিছু খাওয়া যাক। এই বিলটা কিন্তু বড়লোক হিসেবে তুমিই দেবে, হ্যাঁ? কে বললো আমি বড় লোক? আচ্ছা দেখো, হাতে আইফোন, পিঠে ব্র্যান্ডেড ব্যাগ, পারফিউমের স্মেলটা মনে হচ্ছে গুচি ফ্লোরা, স্মার্ট ওয়াচ, এটারও তো ভালোই দাম যেটা পরে আছো। তারপরেও তোমাকে বড়লোক বলা যায় না নাকি? হ্যাঁ আচ্ছা খেপা ছেলে তো তুমি। ঠিক আছে চলো, আজকের কফিটা আমার ট্রিট হয়ে যাক। একদম। তবে এরপর কিন্তু তোমাকেও শোধ দিতে হবে। আচ্ছা হবে। বৃষ্টির চাদরে ঢাকা চন্দননগর স্ট্র্যান্ডে দাঁড়িয়ে একটা মাত্র ছাতার নিচে কালকের চেনা সুরঙ্গনার সঙ্গে নীলাক্ষর এই কথোপকথন যেন একটা সুন্দর বন্ধুত্বের সূত্রপাত করল। ওরা হেঁটে চলল স্ট্র্যান্ডের রাস্তা দিয়ে, চার্চ পেরিয়ে চন্দননগর কর্পোরেশনের ঠিক পাশে একটা ছোট্ট ক্যাফেতে, আড্ডা ক্যাফে। ছিমছাম পরিবেশ আর হোমলি ফুড, দারুণ কম্বিনেশন বন্ধুত্ব জমিয়ে তোলার জন্য। পাশেই অবশ্য বলাইয়ের ফিশ ফ্রাইয়ের দোকান, কিন্তু সে তো বিকেলের আগে খোলে না। রাত তখন প্রায় 9টা। ঘণ্টাখানেক হলো বাড়ি ফিরেছে শ্যামলী। আজ বাইরে বৃষ্টির বেগ ক্রমশ বেড়েই চলেছে। স্কুল ছুটি হয়ে গেছে তা প্রায় 4:30-র সময়, কিন্তু কাটোয়া লাইনের ট্রেনের যা সমস্যা, আর এত দেরি করে চলাচল করে যে বাড়ি ফিরতে প্রায় প্রত্যেক দিন রাত্রি 8টা 8:30 বেজেই যায়। সারাদিনের ক্লান্তি ভুলে এক কাপ গাঢ় করে দুধ দিয়ে কফি, এটা শ্যামলীর রোজকার চাহিদা। তার উপর ট্রেনে টোটোয় বৃষ্টি বাদলে বাড়ি ফিরে
জামা কাপড় সব কাচাকুচি করে কফি বানিয়ে একটু জিরোতে জিরোতে রাত্রি 9টা সাড়ে 9টা বেজেই যায়। তবে এখনো অনেক কাজ। প্ল্যান করে কাল সকালের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সব কিছুর কাটাকুটি বাটাবাটি করে রাখতে হবে। আর ডিনারের জন্য এমনিতে বেশি করে আটা মেখে ফ্রিজে রেখে দেয়। ওই 2-3 দিন অন্তর অন্তর আটা মাখলেই চলে যায়। সঙ্গে ব্রেকফাস্টের তরকারিটা একটু বেশি করে করে ফ্রিজে রাখা যায়। তাই চটপট আটা বের করে রুটি তৈরি করে ফ্রিজ থেকে তরকারিটা বের করে গরম করে নিলেই কাজ শেষ। আজ বৃষ্টির জন্য স্টেশনে নেমে খুব একটা বাজার করতে পারেনি। ওই সামান্য কিছু দরকারি সবজিপাতি কিনে এনেছে। আজ আবার শুক্রবার, তাই ফ্রিজে আপাতত মাছ চিকেন সবই শেষের দিকে। যদিও কালকের দিনটা নিরামিষ, কিছুটা পনির তুলে রাখা আছে। রবিবার সকাল হলেই আবার বাজারে গিয়ে কিছু কাতলা মাছ, নীলাক্ষর প্রিয় পাবদা, কেজি 2 চিকেন, 1 ক্যারেট ডিম সবকিছু কিনে এনে আবার ফ্রিজে স্টোর করে দেবে। তাহলেই নিশ্চিন্ত সপ্তাহখানেকের জন্য। এভাবেই সংসারটা ম্যানেজ করতে করতে এতগুলো বছর কাটিয়ে ফেলল শ্যামলী। আজ অবশ্য নীলাক্ষ বাড়িতেই রয়েছে। খুব একটা বন্ধু বান্ধবদের বাড়ি আড্ডা মারতে যাওয়ার চান্স পায়নি বোধহয়। আসলে এত বৃষ্টি তো। কফিটা বানাতে বানাতে এবার হাঁক পারল শ্যামলী। নীলু, তোর কফিটা নিয়ে যা। আর শোন, সকালবেলার আলু পোস্ত আছে, ওই দিয়ে রুটি খেতে পারবি তো? পেঁয়াজ কুচি দিয়ে না হয় একটা ডিম ভেজে দেব, হবে তো? আর কিন্তু কিছু নেই রাত্রে। নীলু। শুধু শুধু হাঁক ডাক বৃথা। ঘরে তখন নীলাক্ষ এক মনে ওর ফোনের স্ক্রিনে মগ্ন। ফোনের স্ক্রিন থেকে এক বিন্দু চোখ না সরিয়ে জবাব দিল, না না, কোনো অসুবিধে নেই। পোস্ত দিয়ে রুটি খেতে তো আমি ভালোই বাসি, সে তো তুমি জানোই। তবে ডিম ভাজা যদি করছো তাহলে 2টো ডিম ভেজো মা। এই শুনে শ্যামলীর মাথাটা খানিক গরম হলো। না, লাঞ্চে একটা ডিম খেয়েছো, এখন আবার 2টো ডিম? পাগল নাকি? রোজ রোজ ওই 3-4টে করে ডিম খেলে কোলেস্টেরল বাড়বে, বুঝলে? আমাদের সময় আমরা ছোটবেলায় একটা ডিমের অমলেট 3 ভাই বোনে ভাগ করে খেতাম, বুঝলি? কথাগুলো বলতে বলতে নিজেই কফির ট্রেটা হাতে নিয়ে রান্নাঘর থেকে চলে এলো শ্যামলী। যদিও তখনও ফোনের স্ক্রিন থেকে এক বিন্দু চোখ সরায়নি নীলাক্ষ। ও আচ্ছা, বাবু একবারও ফোন থেকে চোখ সরাবেন না, তাই না? আমি ওদিকে বারবার ডাকছি কফিটা নিয়ে যা, কফিটা নিয়ে যা, কে শোনে কার কথা? ফোনের ওপর থেকে তবুও এক বিন্দু চোখ না সরিয়ে নীলাক্ষ আবার জবাব দিল, হ্যাঁ গো মা, রোজ রোজ তো তোমার ওই এক ডায়লগ শুনি, একটা ডিম তোমরা 3 ভাই বোন ভাগ করে খেতে। তা বাকি 2টো কোথায় গেল? আজ অবধি তো ওই 2টোকে চোখেও দেখলাম না। কি করে বুঝবো তুমি সত্যি বলছো না মিথ্যে? কথাটা শোনা মাত্র শ্যামলীর চোখের কোণটা কেমন যেন চিকচিক করে উঠল। মুখে ম্লান হাসিটা বজায় রেখে বলল, ওরে শয়তান ছেলে, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে তো ভালোই পারো, হ্যাঁ? ওই সব তো হয়েছে তোমার জন্য। তোকে মানুষ করব, পড়াশোনা করিয়ে বড় করব, সেই সব ভেবেই তো কোচবিহার থেকে এখানে চলে এলাম, বল? আর তোর বাবাকে ওরা কোনোদিনই ভালো চোখে দেখতো না, তাই আর যোগাযোগটাও রাখিনি। সেই যখন তুই ছোট ছিলি, মা মারা গিয়েছিল, সেই শেষবার গিয়েছিলাম। এখন শুনছি তোর মামা বিয়ে করেছে, তার সংসার হয়েছে, আর তোর মাসি সে নাকি আসামে কোথায় একটা থাকে। নীলাক্ষ বেশ বুঝতে পারল মায়ের মনের কোণে কোথাও একটা ব্যথা লেগেছে। গলার স্বরটা একটু নরম করে মাকে সান্ত্বনা দেওয়ার মতো করেই বলল, তোমার খুব মনে পড়ে তাই না মা? তোমার মামার বাড়ি যেতে খুব ইচ্ছে করে বলো? আচ্ছা, তুমি যদি এখন ওদের সাথে যোগাযোগ করতে চাও, ওরা কি তোমায় তাড়িয়ে দেবে? একবার তো যোগাযোগ করতেই পারো গো। কফির কাপে চুমুক দিতে দিতে টিভির রিমোটটা হাতে নিয়ে আনমনে শ্যামলী বলল, জানিস তো, তোর বাবার যেখানে সম্মান নেই না, আমার সেখানে যোগাযোগ রাখার বরাবরই আপত্তি। সেই বিয়ের পর থেকে তোর বাবাকেই যারা মেনে নিতে পারেনি, আজ তাদের সঙ্গে আবার নতুন করে যোগাযোগ করে আত্মীয়তা করব, এমন ইচ্ছে আমার হয় না রে।
দেখ, ঠাকুরের কৃপায় তোকে মানুষ করার জন্য হাতে টাকা পয়সার আমার অভাব নেই। একটা সরকারি চাকরিও করছি। কি দরকার বলতো আমার এই সাজানো জীবনটা আবার ঘেঁটে দেবার? তার থেকে এই বেশ ভালো আছি, বুঝলি? এই ভালো। ততক্ষণে রিমোট সুইচ করতে করতে নিউজ চ্যানেলে এসে আটকে পড়েছে শ্যামলী। প্রতিদিনের এই এক রুটিন। এক কাপ কফি নিয়ে খানিকক্ষণ খবরে চোখ রেখে তারপর সোজা চলে যাবে রান্নাঘরে। ওই যে বললাম, কালকের সব কোটা বাটা একসঙ্গে করে নিতে হবে। তারপর রাতের রুটিটুকু করে নিয়ে তরকারি গরম করে ঠিক 10:30টার মধ্যে খেয়ে দে 11টায় সোজা বিছানায়। সকাল সকাল উঠতে হবে আবার। তবে হ্যাঁ, নীলাক্ষ অবশ্য এসব রুটিনের ধার ধারে না। কিন্তু আজ ছেলেটা বড্ড চুপচাপ, কার সঙ্গে যেন তখন থেকে মোবাইলে ব্যস্ত রয়েছে। বিষয়টা লক্ষ্য করেছে শ্যামলী। একটু কৌতূহল দেখিয়েই জিজ্ঞাসা করল, এই নীলু, কি ব্যাপার বলতো? তখন থেকে দেখে যাচ্ছি মোবাইলে কার সঙ্গে যেন কি করে চলেছিস। কি ব্যাপার? মেয়েটা কে রে? ওরে আমার ফুল পিসি, অমনি বুঝে গেলে যে আমি একটা মেয়ের সঙ্গেই গল্প করছি ফোনে। এবার শ্যামলী মুখটা খানিকটা এগিয়ে নিয়ে এলো ছেলের কাছে। তারপর চোখগুলো গোল গোল করে বেশ চিন্তামগ্ন মুখ করে শ্যামলী বলল, সে কি রে নীলু, কোনো মেয়ের সঙ্গে গল্প করছিস না? তাহলে তো ভারী চিন্তার বিষয়। আজকাল সব ছেলেরাও তো শুনেছি। মাগো। কথাটা শুনেই রীতিমতো তড়াক করে উঠল নীলু। এক হাত দূরে সরে গিয়ে রীতিমতো ঝাঁঝিয়ে বলল, এই এসব কি আর কি হচ্ছে? আমি একটা মেয়ের সঙ্গেই কথা বলছি, ওই সুরঙ্গনা। সকালে ছাতা দিতে গেলাম না। ও আচ্ছা আচ্ছা, ইনি তাহলে নতুন আমদানি, তাই তো? তাই এই বেলায় কি চাইছে? রেনকোট? ধুস, তাই চাইবে কেন? বলছিল ওই সকালবেলা ছাতা দিতে গিয়েছিলাম, তাই সকালবেলার একটা কফি ট্রিট আমাকে দিয়েছে, আমাকেও একদিন ট্রিট দিতে হবে, এই আর কি। ও বাবা, এইসবও হয়েছে? ও বেলা যে বললি ডেটিংয়ে যাচ্ছিস না, তাহলে কফিটা কি করে হলো রে? আরে মা, ও দাঁড়িয়েছিল বৃষ্টিতে, কোথাও যেতে পারছিলাম না, তাই বললাম ওই চার্চের পিছনে ওই ছোট্ট একটা আড্ডা ক্যাফে নামে ক্যাফে আছে, ওখানে খানিকক্ষণ গিয়ে বসে কফি খেয়ে টাইম পাস করে চলে আসবো। বাবা বাবা, তা আমাকে তো কোনোদিনও নিয়ে গেলে না একবারও। হ্যাঁ, একটা নতুন মেয়ে লাইফে এন্ট্রি নিল আর তুমি তাকে নিয়ে চলে গেলে কফি ডেটে? হ্যাঁ, বুঝেছি বাবা, বুঝেছি। এখন আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে তো। শ্যামলীর সঙ্গে নীলাক্ষর সম্পর্কটা ঠিক এইরকমই, একেবারে বন্ধুর মতো। নীলাক্ষ যেমন কোনো কথাই ওর মায়ের কাছে চেপে যায় না, তেমনি ছেলের প্রত্যেকটা বিষয়কে মজা করে বুঝিয়ে সুঝিয়ে অ্যাপ্রিসিয়েট করতেও শ্যামলী ভোলে না। রাত বাড়তে থাকে, হাতের কাজ সেরে এবার সারা দিনের সমস্ত ক্লান্তি বিছানায় মিলিয়ে দেবার সময় হয়ে আসছে। সকাল হলেই আসবে অন্য ভোর, আবার নতুন করে শুরু হবে জীবন সংগ্রাম। রাত্রি তখন প্রায় 11:30। রান্নাঘরের লাইট নিভিয়ে শ্যামলী অনেকক্ষণ হলো শুয়ে পড়েছে, আর অন্য ঘরে নিজের বিছানায় গা এলিয়ে দিয়েছে নীলাক্ষ। ঘরের জানলা দিয়ে বৃষ্টির ঠান্ডা হাওয়া আসছে। নীলুর চোখে ঘুম নেই, এক মনে তাকিয়ে রয়েছে ফোনের স্ক্রিনের দিকে। ও প্রান্ত থেকে ভেসে আসছে চ্যাটের একের পর এক মেসেজ। না, কোনো গুরুগম্ভীর আলোচনা নয়, ওই দুই সদ্য চেনা মানুষের ভালো লাগা মন্দ লাগার একটা ক্যাজুয়াল কথোপকথন। হ্যালো, স্ট্যান্ড আপ কমেডিয়ান, ঘুমোলে নাকি? নাকি এখনো আগামীকালের কোনো শো এর স্ক্রিপ্ট লিখছো লোককে হাসানোর জন্য? আরে না না, এত তাড়াতাড়ি ঘুমোনো আমার ডিকশনারিতে নেই। আর স্ক্রিপ্ট লিখতে হয় না মশাই, অবৈতনিক কমেডি করি আমি। তা তোমার কি খবর? এই বৃষ্টিতে রাতের চন্দননগর কেমন লাগছে বড় লোকেদের উইন্ডো দিয়ে? উফ, আবার বড় লোক ট্যাগ। একটা কথা বলি, আমার কিন্তু এই বৃষ্টির রাতগুলো বড্ড প্রিয়। জানলার বাইরে তাকিয়ে ল্যাপটপ ব্যাকগ্রাউন্ডে লোফি মিউজিক চালিয়ে বই পড়তে জাস্ট অসাধারণ লাগে।
আচ্ছা, তোমার ফেভারিট রাইটার কে? সত্যি বলতে আমি খুব একটা বই পড়ার লোক নই, তবে হ্যাঁ, গান শুনতে আমিও ভালোবাসি, বিশেষ করে পুরোনো দিনের মেলোডি। আর উইকেন্ডে বন্ধুদের সঙ্গে ওই চন্দননগর স্ট্র্যান্ড ঘাটে বসে চা খাওয়া, ব্যাস ওইটুকুই আমার ভালো লাগা। বাই দ্য ওয়ে, তোমার কি পছন্দ? আমার আমার কিন্তু ট্রাভেলিং ভীষণ প্রিয়। পাহাড় আমার উইকনেস। সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে সোলো ট্রিপে বেরিয়ে পড়তে ইচ্ছে করে, কিন্তু এই কদিন কলেজের চক্করে একদম বন্দি হয়ে গেছি। আচ্ছা নীলাক্ষ, তুমি কখনো পাহাড়ের কুয়াশা দেখেছো? এই যেমন আমাদের এখানে বৃষ্টি হলে চারপাশটা কেমন ঝাপসা হয়ে যায়, পাহাড়ে ওটা জাস্ট ম্যাজিক। না গো, সত্যি বলতে আমার ওই দীঘা, শান্তিনিকেতন এইসবের বাইরে আর কোথাও যাওয়াই হয়নি সেভাবে। পাহাড় তো দূরস্থ। তবে হ্যাঁ, এই বৃষ্টিতে চারপাশের এই ঝাপসা আবহাওয়াটা আমারও দেখতে বেশ ভালোই লাগে। মনে হয় সব বাস্তব চেনা জিনিসগুলো কেমন যেন এক মুহূর্তে অচেনা, রহস্যময় হয়ে গেল। ঠিক বলেছ, কুয়াশার আড়ালে সবটাই কেমন অন্যরকম দেখায়। আচ্ছা, অনেক রাত হলো, এবার ঘুমানো যাক, কাল আবার জলদি জলদি উঠতে হবে। গুড নাইট নীলাক্ষ। হ্যাঁ, গুড নাইট সুরঙ্গনা, টেক কেয়ার। ফোনটা লক করে বুকের ওপর রাখে নীলাক্ষ। বাইরে বৃষ্টির শব্দটা যেন আরো স্পষ্ট হয়ে উঠছে। সুরঙ্গনার বলা শেষ কথাটা ওর মাথায় ঘুরতে থাকে। কুয়াশার আড়ালে সবটাই কেমন অন্য রকম দেখায়। নীলাক্ষ কি জানতো ওর নিজের জীবনের অতি চেনা, অতি বিশ্বস্ত জগৎটা খুব শিগগিরই একটা ঘন কুয়াশার আড়ালে হারিয়ে যেতে চলেছে? আজ সকাল হতেই মনটা বেশ ভালো হয়ে গেছে শ্যামলীর। পরপর দুদিন টানা বৃষ্টি বাদলের পর আজ এক চিলতে রোদের দেখা পাওয়া গেছে। পরপর দুদিন ওই প্যাচ প্যাচে জল কাদা পেরিয়ে স্কুলে যাওয়া আর বাড়ি ফেরার মধ্যে একটা অসম্ভব রকমের বিরক্তি কাজ করছিল। আজ অবশ্য সেই একঘেয়েমি ওয়েদারটা কেটেছে। আজ ঘুমটাও ভেঙেছে সময়ের আধ ঘন্টা আগেই। তাই হাতের কাজ একটু তাড়াতাড়ি সেরে একটু ধীরে সুস্থে স্টেশন পৌঁছানো যাবে। তার উপর আজ আবার শনিবার, স্কুলেও হাফ ছুটি, বাড়িও ফিরে যাবে তাড়াতাড়ি। আজ বিকেলে একবার হাতে সময় থাকলে পারমিতার নতুন ফ্ল্যাট থেকে ঘুরে আসা যাবে, অনেক করে বলেছিল। মানকুণ্ডুতে শম্ভুর মোড়ে নতুন ফ্ল্যাট কিনেছে, তাই একটু দেখে আসতে হবে। পারমিতা একই স্কুলে চাকরি করে, অ্যাসিস্ট্যান্ট টিচার, তবে স্কুলে যাতায়াত করে একসঙ্গে। বয়সে শ্যামলীর থেকে খানিকটা ছোটই। ওর বাড়িতে যাবে বলে একটা শাড়ি আর মানানসই জুয়েলারি চয়েস করে খাটের ওপর রেখে গেল শ্যামলী। স্কুল থেকে ফিরে তাহলে আর তাড়াহুড়ো করে বাঁচতে হবে না। যাওয়ার আগে অবশ্য একটু ফুল আর কিছু একটা উপহার কিনে নিয়ে যাবে। হাজার হোক, নতুন ফ্ল্যাটে প্রথমবার যাচ্ছে শ্যামলী। বিকেলবেলা স্কুল থেকে ফিরে বরং একবার নীলুকেই বলবে মানকুণ্ডু নামিয়ে দিয়ে আসতে। সব প্ল্যান করতে করতেই মোটামুটি হাতের কাজ শেষ করে ফেলল শ্যামলী। আজ বেশ কিছুক্ষণ আগেই রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছে। এবার নীলুকে ডাকতে হবে। ভাবতে ভাবতে পা বাড়ালো নীলুর ঘরের দিকে। দরজা ঠেলতেই ভারী অবাক হলো শ্যামলী। যে ছেলেকে স্কুলে বেরোনোর আগে রোজ ডেকে ডেকেও তোলা যায় না, সে আজ রীতিমতো ঘুম থেকে উঠে ল্যাপটপ খুলে কি যেন সব করছে। এ কি রে নীলু, আজ হঠাৎ একেবারে সময়ের আগেই উঠে পড়লি যে? রাতে ঠিক করে ঘুম হয়নি নাকি? শরীর ঠিক আছে তো? আর এত সকাল সকাল ল্যাপটপ খুলে বসেছিস, কি ব্যাপার? আজ কি কলেজে কোনো পরীক্ষা টরীক্ষা আছে নাকি? নাকি প্রজেক্ট জমা দিতে হবে কিছু? কি রে? নীলাক্ষ মায়ের সব প্রশ্ন শুনল ঠিকই, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিল না। কোনোভাবে দু একটা কথা বলে প্রসঙ্গটা কাটিয়ে যেতে চাইল। একটা প্রজেক্টেরই কাজ করছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি তুই আজকে তাড়াতাড়ি কলেজে বেরোবি নাকি?
টিফিন কৌটোটা গুছিয়ে দিই তাহলে। মা, বিরক্ত করো না তো। একটা কাজ করছি, এত প্রশ্ন করছো কেন? আমার হয়ে গেলে আমি ঠিক বেরিয়ে যাব। তুমি তোমার মতো সব গুছিয়ে নিয়ে স্কুলে চলে যাও দেখি। সচরাচর নীলু মাকে এরকমভাবে উত্তর দেয় না। ছোট ছোট বিষয়, সব খবর সবার আগে মাকেই জানায়। আজ এভাবে এড়িয়ে যাচ্ছে দেখে খানিকটা খটকা লাগলো শ্যামলীর। বাবা, এভাবে কথা বলছিস কেন রে নীলু? আমি তোকে এমন কিছু মাথা গরম করার প্রশ্ন করিনি যে মাথা গরম করে উত্তর দিতে হবে তোকে। আসলে সাধারণত কি তুই ওই সকালবেলা তো ঘুম থেকে উঠিস না, সেই জন্য জিজ্ঞাসা করেছি যে শরীর ঠিক আছে কিনা, রাতে ঘুম হয়েছে কিনা। উফ, সেই এক কথা। ঠিক আছে, আমার রাতে ঘুম ভালো করে হয়েছে। আমি এখন একটা কাজে ব্যস্ত আছি। তুমি দয়া করে এখন আমাকে বিরক্ত করো না, হয়েছে শান্তি? নীলু, এভাবে কথা বলা কবে থেকে শুরু করলি রে? পরীক্ষার চাপ খুব বেশি নাকি বলতো? শোন, মাথাটা ঠান্ডা কর, নে মন দিয়ে তুই তোর কাজ কর, আমি চলেই যাচ্ছি। আর শোন, আজকে না হাফ ছুটি স্কুলে, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো, ওই 4টে সাড়ে 4টের মধ্যেই ফিরবো। তারপর না আজকে ভাবছি ওই পারমিতার নতুন ফ্ল্যাটে একবার দেখা করে আসবো। ওদের ওই গৃহপ্রবেশের দিন তো যেতে পারলাম না, আমায় একটু নামিয়ে দিয়ে আসবি তো বাবা? নীলাক্ষ কম্পিউটার থেকে মুখ না সরিয়েই কেমন একটা অনিচ্ছাকৃত জবাব দিল। নামিয়ে দিতে হবে? আজ বিকেলে আমি ফাঁকা নেই মা। কলেজ যাব, কলেজ থেকে আজকে একটু সুরঙ্গনার বাড়িতে যেতে হবে। ওর ডেস্কটপে একটা সফটওয়্যার ইনস্টল করে দিয়ে আসতে হবে। ফিরতে সন্ধে হয়ে যাবে। তুমি একাই চলে যেও, কেমন? কি ব্যাপার বলতো নীলু? কাল বললি মেয়েটাকে ছাতা ফেরত দিতে যাচ্ছিস, আজ আবার বলছিস ওর বাড়িতে গিয়ে ওই সফটওয়্যার ইনস্টল করে দিবি। হ্যাঁ রে, ব্যাপারটা কি বলতো? উফ, ব্যাপারটা কিছুই নয় মা। তুমি না সব সময় কথায় কথায় আমাকে এত জেরা করাটা বন্ধ করো তো। আমি সারাদিন তোমার আঁচল ধরে ঘুরতে পারবো না মা। আমাকে প্লিজ একটু নিজের মতো স্পেস দাও। নীলু, এসব তুই কি কথা বলছিস? তোর স্পেস প্রয়োজন পড়লো হঠাৎ আজকে থেকেই? কই, আগে তো কখনো মনে হয়নি। এখন হঠাৎ করে স্পেস প্রয়োজন হচ্ছে, আমার কথা ঠিকঠাক উত্তর দিচ্ছিস না, ওই মেয়েটাই বুঝি তোকে বারণ করেছে না? মা প্লিজ, টিপিক্যাল ওই পাড়ার কাকিমাগুলোর মতো করা বন্ধ করো তো। কে কি বারণ করবে আমায়? আর কেন তুমি আগ বাড়িয়ে ঝগড়া করতে আসছো বলো তো? বললাম তো আমি এখন একটা কাজে ব্যস্ত আছি। আমার মতো আমাকে কাজ করতে দাও না প্লিজ। তুমি এখন যাও। শ্যামলী ঠিক বুঝে উঠতে পারলো না হঠাৎ করে ছেলের এমন পরিবর্তন হলোটাই বা কেন। এই তো সব কিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করে এভাবে কেনই বা কথা বলছে ওর সঙ্গে? উঠতি বয়সের ছেলে, তাই কথা বাড়ালো না শ্যামলী। মনের ভেতর এক রাশ খটকা আর কষ্ট চেপে নিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল অফিস যাওয়ার উদ্দেশ্যে। কাটোয়া লোকালের জানলার ধারে বসে ট্রেনের হাওয়ায় শাড়ির আঁচলটা উঠছে, কিন্তু ওর চোখ স্থির হয়ে রয়েছে জানলার বাইরে। মনে পড়ছে ওর ঘরটার কথা। ট্রেনের এই চেনা চাকার আওয়াজটাও আজ মনের ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা তৈরি করছে। ভিড়ের মাঝে নিজেকে বড্ড একা আর অসহায় লাগছে শ্যামলীর। ও কিছুই মিলিয়ে উঠতে পারছে না। ওর চেনা ছটফটে নীলুটা হঠাৎ করে এতটা রুক্ষ কেন হয়ে উঠল? ট্রেনের জানলা দিয়ে বাইরের সবুজ গাছপালার দিকে তাকিয়ে আনমনেই শ্যামলী ভেবে ওঠে, সত্যি মানুষ এত তাড়াতাড়ি বদলে যায়। যে ছেলেটা কাল রাত অবধি আমার সাথে হাসি মজা করলো, কত কথা শেয়ার করলো, আজ সকালে তার গলার স্বরটা এমন অন্যরকম শোনালো কেন? আমি কি সত্যি মা হিসেবে জেরা করতে গিয়েছিলাম ওকে? নাকি সত্যি নীলু বড় হয়ে গেছে, ও নিজের একটা আলাদা জগৎ তৈরি হচ্ছে, যেখানে যেখানে আমার কোনো অধিকার নেই? ট্রেনটা এক ঘেয়ে শব্দ করে এগিয়ে চলেছে পূর্বস্থলী স্টেশনের দিকে। আজ মনটা বড্ড বিক্ষিপ্ত হয়ে আছে বাড়ি থেকে বেরোবার আগে থেকেই। চারিদিকের সমস্ত হকারের কোলাহল, নিত্যযাত্রীদের উচ্ছলতা সবকিছুই যেন থেমে রয়েছে শ্যামলীর চারপাশে। নাকি
নাকি দোষটা ওই সুরঙ্গনা বলে মেয়েটার? মাত্র দুদিনের আলাপ, তার মধ্যেই নীলুর মাথাটাও কেমন চিবিয়ে খেলো। কালকে ছাতা ফেরত, আজ ওর বাড়িতে গিয়ে সফটওয়্যার ইনস্টল, কাল আবার কি অজুহাত দেবে কে জানে। মেয়েটার কথা চিন্তা হতেই কেমন যেন বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল শ্যামলীর। তবে কি একটা অজানা অচেনা মেয়ের জন্য ছেলেটাকে হারিয়ে ফেলবে ও? আজ হঠাৎ মেয়েটার প্রসঙ্গ তুললাম বলে নীলু আমাকে পাড়ার কাকিমাদের সঙ্গে তুলনা করলো। ও তো কোনোদিন আমার সাথে এইভাবে কথা বলেনি। হ্যাঁ, আজ ওই মেয়েটার জন্য নিজের মায়ের ওপর এতটা চিৎকার করতে পারলো। ভগবান, ভগবান, তুমি তো জানো আমার এই সংসারে নীলু ছাড়া আর কেউ নেই। ওর বাবা চলে যাওয়ার পর থেকে এই একটা ছেলেকে আঁকড়ে আমি বেঁচে আছি। ও যদি আজ এইভাবে আমার থেকে দূরে সরে যায়, আমার স্পেস প্রয়োজন আছে বলে আমাকে পর করে দেয়, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো ঠাকুর? সত্যি কি কোনো ভুল হচ্ছে আমার? আমার কি কোনো ভুল হচ্ছে তাহলে? ট্রেনের হর্নের শব্দে শ্যামলীর চিন্তার ঘোরটা কাটল। ট্রেন এসে দাঁড়িয়েছে ব্যান্ডেল স্টেশনে। চারপাশের ব্যস্ত মানুষদের কোলাহলের মাঝেও শ্যামলীর মন জুড়ে তখন কেবলই নীলুর সেই রুক্ষ মুখটা আর এক অজানা আশঙ্কার কালো মেঘ। ও জানতো না নীলুর এই বদলে যাওয়ার পিছনে সুরঙ্গনা নয়, হয়তোবা লুকিয়ে আছে এমন এক অতীত যা প্রকাশের অপেক্ষায় দিন গুনছে। মা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পরেই নীলাক্ষ স্নান সেরে রেডি হয়ে নিল। আজ কলেজ যাবে না, যদিও সে কথা মাকে বলেইনি। আজ সারাটা দিন সুরঙ্গনার বাড়িতেই কাটানোর পরিকল্পনা। আসলে গতকাল রাত্রেই সুরঙ্গনা বলেছিল ওর কম্পিউটারটা কিছু একটা সমস্যা করছে। সি ড্রাইভটা ফরম্যাট করে অপারেটিং সিস্টেমটা নতুন করে ইনস্টল করতে হবে। কাজটা যথেষ্ট সময় সাপেক্ষ, তাই কলেজে গেলে কলেজ থেকে ফিরে এসব কাজ করতে করতে অনেকটা সময় লেগে যাবে। স্নান সেরে আজ ওর ফেভারিট রেড ব্ল্যাক চেক টি শার্টটা পরে ফেলল, তার সঙ্গে একটা ডেনিম জিন্স, হালকা একটা ডিওডোরেন্ট, সঙ্গে জেল দিয়ে যত্ন করে আঁচড়ানো চুল। তবে কি নীলাক্ষ সত্যি সত্যি সুরঙ্গনার প্রেমে পড়ল? তাই মেয়েটাকে ইমপ্রেস করার জন্য সাজগোজ, নিজেকে গুছিয়ে রাখার এই প্রচেষ্টা। ছোট ছোট সমস্যাতেও সুরঙ্গনার মুশকিল আসান হয়ে রীতিমতো ঝাঁপিয়ে পড়ার প্রবল চেষ্টা। হয়তো তাই, কিন্তু মাত্র তো দুদিনের আলাপ, তাতেই এতটা অ্যাট্রাকশন আসে কি? হঠাৎ করেই ফোনটা বেজে উঠল। কি ব্যাপার মাম্মাস বয়, কখন আসা হচ্ছে আমার প্রবলেম সলভ করতে? প্লিজ বলো না যে মায়ের পারমিশন পাওনি। আরে ধুর, না না, সেরম কোনো ব্যাপারই নয়। আসলে মা জানে যে কলেজ থেকে আমি সোজা তোমার ওখানে যাব, তোমার কম্পিউটারের প্রবলেম সলভ করে তবেই ফিরবো। স্ট্রেঞ্জ, মা পারমিশন দিল, তাহলে তো বিরাট ব্যাপার। কিন্তু তুমি তো আজ কলেজ যাবে না বলেছো। হ্যাঁ, না আসলে কলেজ যাব না, কিন্তু সেটা যদি মাকে বলি তাহলে একটু প্রবলেম হয়ে যেতে পারতো, তাই আর কি। মা, সে কি? তাই বলে মায়ের বাবু মাকে মিথ্যে কথা বলছে? এ তো ঘোর অন্যায়। হে ভগবান, এবার তো নরকবাস হবেই হবে। হেই, সকাল সকাল খুব মশকরা করার মুড হয়েছে মনে হচ্ছে। অপেক্ষা করো, আসছি। এক কাজ করো, জমিয়ে লাঞ্চের জন্য চিকেন রান্না করো। সুরঙ্গনা বেশ খোশ মেজাজে কথাগুলো বলে ফোনটা রেখে দিল। তারপর বেশ তাড়াহুড়ো করে স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়ল নীলাক্ষ। বৈদ্যবাটি রেলগেট টপকে ভদ্রেশ্বর ক্রস করার আগেই আবার ফোনটা ভাইব্রেট করল। স্কুটিটা রাস্তার একধারে থামিয়ে ফোন ধরল নীলাক্ষ। হ্যাঁ, কি রে, কলেজে বেরিয়েছিস? খেয়ে নিয়েছিস তো? টিফিনে কিন্তু চিলি পনির করে রেখে এসেছি আজকে, তার সঙ্গে একটু রাইসও করে দিয়েছি। খেয়ে নিবি কিন্তু সময় করে, কেমন? আর ওই 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 সুরঙ্গনা না কে, কার যেন বাড়ি যাবি বললি, সেখান থেকে কিন্তু তাড়াতাড়ি ফিরবি। বিকেল হলেই যদি আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তখন মুশকিল হবে কিন্তু।
এতক্ষণে টনক নড়ল নীলাক্ষর। তাড়াহুড়োয় আজ মায়ের টিফিন কৌটোটাই নিয়ে বেরোতে ভুলে গেছে। কিন্তু এখন যদি সে কথা বলে তাহলেই কেলেঙ্কারি। মনে মনে হিসেব কষল, এখন বাজে 10টা। সুরঙ্গনার বাড়িতে কাজ শেষ করে বেরোতে বেরোতে তা প্রায় 2:30 থেকে 3টে। তার মানে ও বাড়ি পৌঁছে যাবে 3:30-র মধ্যে। আর মায়ের আজকে হাফ ছুটি, ফিরতে ফিরতে 9 করে 5টা। তার আগে যদি গিয়ে টিফিন কৌটোটা ম্যানেজ করে ফেলতে পারে তাহলে আর সমস্যা হবে না। যদিও এরকম 2 নম্বরই কাজকর্ম খুব একটা যে আগে করেছে নীলাক্ষ তা কিন্তু নয়, কিন্তু কিছু কিছু সময় অহেতুক ঝামেলার হাত থেকে বাঁচতে সামান্য মিথ্যের আশ্রয় নিতে ক্ষতি কি। তাই গলার স্বর বেশ নামিয়ে আমতা আমতা করে নীলাক্ষ উত্তর দিল, ও হ্যাঁ ঠিক আছে, আমি টিফিন খেয়ে নেব মা। আর সুরঙ্গনার বাড়ি কাজ মিটিয়ে আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা, তুমি ওই বিকেলবেলা কার বাড়ি যাবে বলছিলে না, ওই পারমিতা আন্টি? আমি না হয় তোমায় নামিয়ে দিয়ে আসবো। এতক্ষণ মনের মধ্যে চলতে থাকা নানান রকম তোলপাড়ের মধ্যে ছেলের এই মিষ্টি ব্যবহার খানিকটা মনের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনলো শ্যামলীর। তবে যে ভারী বেরোনোর সময় অত মুখ ঝামটা দিলি আমায়। ঠিক আছে, যা, আমি না হয় একাই চলে যাব। তুই সাবধানে কলেজে করে ওই কাজ টাজ সব মিটিয়ে ঘরে আয়, কেমন? ফোনটা কেটে যাওয়ার পর খানিকটা খারাপই লাগছিল নীলাক্ষর। কোনোদিন ও মাকে এভাবে মিথ্যে কথা বলেনি, আজ কেন বলছে তাও জানে না। তবু ব্যাপারটা বোধহয় ও অন্যায়ই করছে। একটা অপরাধ বোধ মনের কোনায় খচখচ করতে লাগলো। তবে সেই ভাবনাটাকে ঝেড়ে ফেলে আবার স্কুটি নিয়ে রওনা দিল সুরঙ্গনার বাড়ির উদ্দেশ্যে। চন্দননগরের পরিচিত রাস্তা দিয়ে স্কুটি ছুটিয়ে এগিয়ে চলল নীলাক্ষ। মাথার উপর মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে, আর মনের ভেতর একটা অদ্ভুত ভালো লাগার টান। ও তখনও জানতো না যে মায়ের সঙ্গে বলা এই প্রথম ছোট ছোট মিথ্যেটাই আসলে ওর জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হওয়ার প্রথম পদক্ষেপ। আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই ওর জীবনের এই চেনা সহজ সরল সমীকরণটা এক নিমেষে হয়তো বদলে যেতে পারে। চন্দননগর স্ট্র্যান্ড রোড ছাড়িয়ে কুমোরপাড়ার একটা ছিমছাম সুন্দর দোতলা বাড়ির সামনে এসে স্কুটিটা থামালো নীলাক্ষ। সুরঙ্গনাদের বাড়ি। সদর দরজায় কলিং বেল বাজাতে সুরঙ্গনা নিজেই দরজা খুলে দিল। পরনে একটা সুতির ক্যাজুয়াল কুর্তি, চুলে আলগা খোঁপা, তবে ওর চোখ দুটোয় তখনও সেই চেনা দুষ্টুমির হাসি। ওয়েলকাম মিস্টার ইঞ্জিনিয়ার। তা শেষমেশ মায়ের আঁচল ছেড়ে এই গরিবের কম্পিউটারের কথা মনে পড়লো তাহলে? এসো এসো, ভেতরে এসো। বাবা, গরিবের বাড়ি হিসেবে তো খাসা। এমন গরিবই আমি পেলেও ভালো হতো। তা তোমার ওই প্রবলেমেটিক কম্পিউটার বাবাজি, তিনি কোথায়? চটপট দেখাও, ও বেলা আবার মায়ের ফেরার আগে আমায় বাড়ি পৌঁছতে হবে। এসেই শুরু হলো মা পুরাণ। একটু জিরো বাছা। দাঁড়াও, আগে লেবুর শরবতটা খাও, তারপর সি ড্রাইভটা ফরম্যাট করো। মা বাবা দুজনেই আজ সকালে কলকাতায় গেছে, একটা ওই বিয়ে বাড়ির কেনাকাটা, ফিরতে রাত হবে, তাই আজ আমি তোমার হোস্ট। সুরঙ্গনার দোতলার স্টাডি রুমে টেবিলের ওপর রাখা ছিল ডেস্কটপটা। শরবতের গ্লাসে চুমুক দিয়ে নীলাক্ষ চেয়ার টেনে বসল। শুরু হলো কাজ। পেন ড্রাইভ গুঁজে বুট মেনু ওপেন করা, ফাইল ব্যাকআপ নেওয়া, আর নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করা। কাজটা যেমন টেকনিক্যাল তেমনই সময় সাপেক্ষ। আর সেই ফাঁকেই চলল দুজনের খুনসুটি আর আড্ডা। আচ্ছা নীলাক্ষ, একটা কথা বলো তো। কি কথা? তুমি এই যে কম্পিউটারের এত খটোমটো কোডিং করো, করি, আবার ওদিকে স্টেজে উঠে অত সুন্দর কমেডি করো, দুটোর মধ্যে ব্যালেন্স করো কি করে বলো তো? একটা পুরো লজিক আর অন্যটা পিওর ইমোশন আর হিউমার। আর এই দুটোর মধ্যেই না একটা মিল আছে। কোডিং একটা ব্র্যাকেট বা সেমিকোলন ভুল হলে যেমন পুরো প্রোগ্রামটা ক্র্যাশ করে যাবে, কমেডিতেও না তেমনই একটা পাঞ্চ লাইন ঠিক সময় ডেলিভার না হলে পুরো জোকসটা জাস্ট ফ্লপ। আসলে দুটোতেই না টাইমিংটাই আসল। বাহ, লজিকটা কিন্তু মন্দ দাওনি।
তা সকাল সকাল সেজেগুজে রেড ব্ল্যাক চেক শার্ট পরে এলে, এটা কি কোনো বিশেষ কোডিং এর অংশ নাকি কাউকে ইমপ্রেস করার প্ল্যান ছিল? বই গেছে। এটা তো একটা বেশ পুরনো শার্ট, আর আমার ইমপ্রেস করার কি আছে? জাস্ট বন্ধুদের বাড়ি যেমন ক্যাজুয়াল জামা কাপড় পরে আসি তেমনই এসেছি। এতে আবার আহারে, কান দুটো কেমন লাল হয়ে গেল দেখো। ধ্যাৎ, ঠিক আছে বাবা, আর খ্যাপাবো না, তুমি কাজ করো। আমি একটু রান্নাঘরে দেখি চিকেনটার কি অবস্থা। দেখো ডাকছে কিনা। কম্পিউটারের স্ক্রিনে তখন উইন্ডোজ ইনস্টলেশনের পার্সেন্টেজ ধীরে ধীরে বাড়ছে। 10%, 20%, 30%। আর ওদিকে রান্নাঘর থেকে ভেসে আসছে পেঁয়াজ রসুন কষার একটা দারুণ সুবাস। চন্দননগরের এই মেঘলা দুপুরে একটা বন্ধ ঘরের ভিতর দুই তরুণ তরুণীর এই সহজ সান্নিধ্য যেন একটা অন্যরকম ভালো লাগার রং ছড়াচ্ছে। খানিক বাদে সুরঙ্গনা দুটো প্লেটে গরম ভাত আর ধোঁয়া ওঠা চিকেনের বাটি নিয়ে ঘরে ঢুকলো। নাও মিস্টার কোডার, কম্পিউটারের অপারেটিং সিস্টেম তো আপডেট হলো, এবার পেটের সিস্টেমটাও একটু রিবুট করে নাও। খেয়ে বলো কেমন হয়েছে। নুন ঝাল কম হলে কিন্তু কমপ্লেন করা যাবে না। ওরে বাস, সুরঙ্গনা তুমি এক কাজ করো, ওই ফিলোসফি ছেড়ে কেটারিং বিজনেস শুরু করে দাও। জাস্ট ফাটাফাটি দেখতে হয়েছে। মা ছাড়া কারোর হাতের রান্না এত সুন্দর দেখতে লাগতে পারে আমার তো ধারণাই ছিল না। বাবারে, থ্যাংক ইউ সো মাচ। মায়ের হাতের রান্নার রঙের তুলনা আমার রান্নার সঙ্গে, বিরাট বড় কমপ্লিমেন্ট। তা মাকে আজকে কি মিথ্যে কথা বলে এখানে এলে? মনটা খচখচ করছে না তো? একটু করছিল জানো, মা চিলি পনির করে রেখে এসেছিল আমার জন্য। কিন্তু কি জানো তো সুরঙ্গনা, মা না বড্ড পজেসিভ আমায় নিয়ে। যদি বলতাম আমি তোমার বাড়ি আসছি কম্পিউটার ঠিক করতে, কলেজ যাব না, হাজারটা প্রশ্ন করতো। মেয়েটাকে কোথায় বাড়ি, পড়াশোনায় কেমন, কি করছে। তার চেয়ে এটাই ভালো, হয়তো জেরা থেকে তো বাঁচা গেছে। বুঝতে পারি, সিঙ্গেল মাদার তো, হুম, তোমাকে ঘিরেই ওনার পুরো পৃথিবীটা, তাই একটু ভয় পান হয়তো। তবে নীলাক্ষ, বেশি দিন কিন্তু মায়ের থেকে কোনো কথা লুকিয়ে রেখো না। মায়েরা না সব বুঝতে পারে। লুকোই না, ঠিকই বলেছ। চলো এবার কম্পিউটারের বাকি ড্রাইভগুলো দেখে নিয়ে ইনস্টল কমপ্লিট করি, কেমন? খাওয়া দাওয়া চুকিয়ে বাকি কাজগুলো শেষ করতে করতে ঘড়িতে প্রায় 2:45। সুরঙ্গনার কম্পিউটার এখন একদম নতুনের মতো সচল। নীলাক্ষ স্কুটির চাবিটা হাতে নিয়ে ওঠার জন্য তৈরি হলো। আজকের এই কয়েক ঘন্টা ওদের দুজনকে যেন আরো অনেকটা কাছাকাছি নিয়ে এলো। দুজনের মনেই তখন একটা অদ্ভুত স্বস্তি আর খুশির আমেজ। কিন্তু ওরা কেউ জানতো না, এই সুন্দর হাসি মুখটা নিয়ে সুরঙ্গনার বাড়ি থেকে বেরোনোর পরেই নীলাক্ষর জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। যেই না বাড়ি থেকে বেরোতে যাবে নীলাক্ষ, অমনি আবার আকাশ কালো করে শুরু হলো তুমুল বৃষ্টি। অগত্যা আটকে পড়ল বেশ কিছুক্ষণ। সুরঙ্গনাদের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ছাঁট দেখতে দেখতে সময় গড়াতে গড়াতে কিভাবে যে বিকেল 5:30 বেজে গেল সে খেয়াল করেইনি। আর অন্যদিকে ঘটল আর এক কাণ্ড। স্কুল হাফ ছুটি থাকায় শ্যামলী ফিরে এলো তাড়াতাড়ি। চাবি দিয়ে দরজা খুলে বাড়ি ফিরতেই প্রথম চোখে পড়ল ডাইনিং টেবিলের ওপর রাখা নীলুর জন্য সকালে গুছিয়ে রেখে যাওয়া সেই টিফিন বক্সটা। শ্যামলী অবাক হয়ে বাক্সটা খুলল। ভেতরে বাক্স ভর্তি রাইস আর চিলি পনির অক্ষত অবস্থায় পড়ে আছে। ভ্যাপসা গরমে বোধহয় আর কিছুক্ষণ থাকলেই খাবারটা খারাপ হয়ে যেত। ফ্রিজ খুলে অত্যন্ত ভারী মনে টিফিন বাটিটা ভেতরে ভরে রাখলো শ্যামলী। এর আগে তো কোনোদিন নীলু মিথ্যে বলতো না। আজকে টিফিন কৌটোটা যে নিয়েই বেরোয়নি সেটা বেমালুম মিথ্যে বলে দিল। ছেলেটা বোধহয় আমার সত্যিই বড় হয়ে যাচ্ছে, আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছে, অনেক দূরে। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতেই একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল শ্যামলী।
হঠাৎ করেই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠছে ছেলের কলেজের বন্ধু প্রবুদ্ধর নাম্বার। প্রবুদ্ধ নীলাক্ষর সঙ্গে একই ডিপার্টমেন্টে পড়ে, আর প্রবুদ্ধর মায়ের সঙ্গে শ্যামলীর যোগাযোগ বেশ ভালোই। একটু অন্যমনস্ক হয়ে ফোনটা ধরল শ্যামলী। হ্যালো আন্টি, নীলু কই গো? আজ সকাল থেকে ওর কোনো পাত্তা নেই, কলেজেও এলো না, ল্যাবের ক্লাসটাও মিস করলো। আসলে আমাদের একটা গ্রুপ প্রজেক্ট দিয়েছে, ওটা করতে হবে, সেই বিষয়ে ডিসকাশন ছিল, কিন্তু ওকে তো ফোনেই পাচ্ছি না। সে কি, নীলু আজ কলেজে যায়নি? প্রবুদ্ধ বেশ বুঝতে পারল ব্যাপারটা অন্যরকম, তাই পরিস্থিতি সামলাতে আমতা আমতা করে উত্তর দিল। না মানে আন্টি, হ্যাঁ, না মানে আসলে কলেজে ওকে দেখতে পাইনি তো, সেই জন্যই জিজ্ঞেস করছি আন্টি। মিথ্যে বলিস না প্রবুদ্ধ, আমি স্পষ্ট জানতে চাইছি নীলু আজ কলেজে গিয়েছিল না যায়নি। না আন্টি, আসলে নীলু আজ কলেজে আসেনি, আর ওর ফোনটা একটা সুইচ অফ পাচ্ছি। ঠিক আছে আন্টি, আমি পরে ফোন করে নেব না হয়। তড়িঘড়ি ফোনটা কেটে গেল ও প্রান্ত থেকে। প্রবুদ্ধর কথাগুলো শুনে শ্যামলীর মনটা কেমন যেন হু হু করে উঠল, বুকের ভেতরটা খাঁ খাঁ করে উঠল এক অজানা আশঙ্কায়। একের পর এক মিথ্যে, একের পর এক মিথ্যে বলে যাচ্ছে ছেলেটা। কি হলো হঠাৎ করে ওর? ওই 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 মেয়েটা, ওই মেয়েটার সঙ্গে মাত্র দুদিনের পরিচয়, তাতে কি আমার ছেলেটা বদলে যাচ্ছে? হ্যাঁ, একেবারে বদলে যাচ্ছে এই দুদিনে। এই বিষয়টা বড্ড ভাবাতে লাগলো শ্যামলীকে। একটা মাত্র ছেলে, তার উপর অগাধ অধিকার বোধ, আর এই অধিকার বোধটুকুই যে ওর জীবনের একমাত্র সম্বল। ভাবতে ভাবতে কোনো মতে নিজেকে তৈরি করে নিল শ্যামলী। সকালের ঠিক করে রেখে যাওয়া সেই শাড়ি আর মানানসই জুয়েলারিটা পরে রওনা হলো পারমিতার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু মনের ভিতরের মেঘটা কিছুতেই কাটল না। এদিকে চন্দননগরে বৃষ্টি থামল প্রায় বিকেল 5:30। চারপাশে ঘুটঘুটে অন্ধকার হয়ে এসেছে। সুরঙ্গনার বাড়ি থেকে বেরিয়ে স্কুটি চালিয়ে নীলাক্ষ যখন নিজের বাড়ির সামনে পৌঁছল, তখন সময় প্রায় 6:15। স্কুটি নিয়ে জাস্ট বাড়ির ভেতরে ঢুকতে যাবে নীলাক্ষ, ঠিক তখনই একজন অপরিচিত মধ্যবয়সী ভদ্রলোক রাস্তার ও প্রান্ত থেকে পিছু ডাকল ওকে। নীলাক্ষ, ভালো আছো বাবা? তোমার সঙ্গে একটু কথা ছিল। নীলাক্ষ সামান্য অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, আমাকে বলছেন? আমার সঙ্গে কথা? হ্যাঁ বলুন না, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। না চেনারই কথা বাবা, কখনো দেখেছো নাকি আগে? আমি তোমার মামা। অগাধ বিস্ময় আর অদ্ভুত একটা ধাক্কা নিয়ে মাঝ রাস্তায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল নীলাক্ষ। ওর চেনা পৃথিবীর পায়ের তলার মাটিটা এক মুহূর্তে কেঁপে উঠল। আজ সারাদিন কোথায় ছিলি নীলু? জানোই তো, কলেজ গিয়েছিলাম। এক প্রশ্ন বারবার করছো কেন? ফোনে তো বলেছিলাম তোমায়। অসভ্যের মতো ব্যবহার করবে না। এভাবে আমি তোমাকে মিথ্যে বলতে শেখাইনি কোনোদিনও। তোমার সঙ্গে বরাবর বন্ধুর মতো মিশেছি। আমাকে বারবার বিভিন্ন বিষয়ে তুমি মিথ্যে বলে চলেছ কেন? তুমি তো আজ কলেজে যাওইনি। মিথ্যে? মিথ্যে আমি বলেছি? তোমাকে সব কথার কৈফিয়ত দিতে হবে তার কি মানে আছে? কোন অধিকারে তুমি আমার কাছ থেকে এতগুলো জবাবদিহি চাইছো? গালে একটা ঠাস করে থাপ্পড় মারবো তোমায়। যত বড় মুখ নয় তত বড় কথা। আমি তোমার মা নীলু, আমার দায়িত্ব তোমাকে বড় করে তোলা। তুমি আমাকে জবাব দিতে বাধ্য। না, তোমাকে জবাব দিতে আমি বাধ্য নই মা। উপস, সরি মিসেস শ্যামলী বিশ্বাস। আপনি যদি আমার মা হন তাহলে ইনি কে? কথাটুকু বলেই শ্যামলীর চোখের সামনে একটা শ্যামলা বরণ মায়া মাখানো মুখের মহিলার ছবি
তুলে ধরল নীলাক্ষ। একটা কথারও উত্তর দিতে পারল না শ্যামলী। কেমন যেন ভার শূন্য হয়ে আসছে শরীরটা। ধপ করে বসে পড়ল ডাইনিং টেবিলের সামনে রাখা চেয়ারটায়। কি এমন সত্যি জানতে পারল নীলাক্ষ? মা ছেলের এই সুন্দর সম্পর্কের মাঝে হঠাৎ করেই কে সেই ভদ্রলোক যে হয়তো এমন কিছু বার্তা বয়ে নিয়ে এলো, যা শুনে নীলাক্ষ এমন একটা ব্যবহার করলো ওর মায়ের সঙ্গে? হ্যাঁ, খানিকটা রহস্য তো ঘনীভূত হচ্ছেই, তবে সেই রহস্যের জট কিন্তু আজ কাটছে না। তার জন্য অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহের শনিবার পর্যন্ত। কুয়াশার আড়ালে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসছি আগামী শনিবার ঠিক রাত্রি 9:30টায়, শুধুমাত্র গল্পের মরশুমে। বাই দ্য ওয়ে, আজকের গল্পটা মানে আজকের পর্বটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চটপট একটা লাইক, একটা শেয়ার, আর যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করতেই হবে। সঙ্গে মাস্ট কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো। ও হ্যাঁ, পারলে গল্পটা হাইপ করে দেবেন প্লিজ। আর অবশ্যই কমেন্ট করে জানান ভালোবাসার মরশুমের নতুন সংযোজন গল্পের মরশুম কেমন লাগছে, কি ধরনের গল্প চান, কোন টপিকে গল্প চান। কমেন্ট করে কিন্তু জানাতে পারেন সেগুলো। একে একে আমরা আপনাদের বলে দেওয়া টপিকে গল্প নিয়ে আসবো, কথা দিচ্ছি। তবে হ্যাঁ, এবার চলে যাওয়ার সময় হয়েছে। যেতে যেতে জানিয়ে যাব গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নামগুলো। তারা হলেন অপর্ণা সামন্ত, অঞ্জলি চ্যাটার্জি, সাগরিকা মণ্ডল, সঙ্গীতা সমাদ্দার, সীমা গিরি, শুভমিতা হালদার, পূজা, অর্ণব সান্যাল, আয়েশা স্মৃতি, শম্ভু ভৌমি, মাম্পি মণ্ডল, ঝর্ণা খাতুন সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন ভীষণ সহজ কিন্তু। শ্যামলী আর নীলাক্ষর, ওদের দুজনের বাড়ি কোথায়, অর্থাৎ ওরা কোন স্টেশনের কাছে থাকতো? একদম প্রথমেই কিন্তু উল্লেখ করা হয়েছে গল্পে। যদি মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। আর যারা মিস করে গেছেন তারা আরও একবার প্রথম থেকে শুনে নিন, তাহলেই উত্তরটা জানা হয়ে যাবে। তাহলে আজ এ পর্যন্তই। কথা দিচ্ছি পরের পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ বিদায় নিই। ভালো থাকবেন সকলে। ভালোবাসার মরশুমের পাশাপাশি গল্পের মরশুমকেও রাখতে ভুলবেন না।